হরিয়ানার এক প্রত্যন্ত গ্রামে বিয়ে করে আসে প্রকাশী। চরম পুরুষতান্ত্রিকতার দাপটে যেখানে বাড়ির মেয়েদের জীবনের অর্ধেকাংশই কেটে যায় পর্দার আড়ালে, সমগ্র জীবন কেটে যাওয়ার পরে জীবনের অন্তিম লগ্নে দুই বৃদ্ধা প্রকাশী এবং চন্দ্র যোগদান করে ন্যাশনাল শুটিং কম্পিটিশনে। শত শত স্বর্ণপদক জিতে আনার পরে যখন তাদের স্বামীরা বিষয়টি টের পায়, তখন তাদের জীবনে নেমে আসে বিপর্যয়। তবে শেষ অবধি কি দুই বৃদ্ধা তাদের অধিকারের লড়াই লড়তে পারবে, সেটাই জানবো আজকের এই অসাধারণ মুভির কাহিনীতে। তাহলে চলো দেরি না করে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই অসাধারণ মুভির এক্সপ্লেনেশনে চলে যাওয়া যাক। কাহিনীর শুরু হয় হরিয়ানার ভগতপুর গ্রামকে দেখানোর মাধ্যমে। এই গ্রামের প্রধান হলেন রতন সিং, যার কথায় পুরো পরিবারই নয় বরং সম্পূর্ণ গ্রাম ওঠা বসা করে। রতন সিং এর আর দুই ভাই বর্তমান। বৃদ্ধ বয়স অবধি এই ভাইদের জীবন কেটেছে হুকো টেনে, পরিশ্রম বা উপার্জনের ধারে কাছেও এনারা যায় না। সারাদিন তিন বউকে খাটিয়ে উপার্জন করে সংসার চালান। রতন সিং এর পরিবারের বিস্তারিত জানতে কাহিনীর একটু অতীতে যাওয়া যাক। এই পর্যায়ে আমরা দেখি গ্রামে একটি থিয়েটারের আয়োজন করা হয়, যেখানে গ্রামের মহিলারা থিয়েটার দেখতে আসে। তবে চরম পুরুষতান্ত্রিকতার দাপটে তাদের ওড়নার আড়াল থেকেই সিনেমা দেখতে হতো। প্রত্যন্ত এই গ্রামে পুরুষেরা কর্মের দিক থেকে অকর্মণ্য হলেও সন্তান জন্মের ক্ষেত্রে তারা অন্যদের থেকে অনেকটাই এগিয়ে। মূলত পুরুষেরা কর্মহীন হয়ে বসে থাকে এবং বছরের পর বছর জন্ম দিয়ে থাকে সন্তানের। অন্যদিকে মহিলারা অকথ্য পরিশ্রম করে সন্তান, স্বামী এবং সম্পূর্ণ সংসারের লালন পালন করে থাকে। যাই হোক, আজ রতন সিং এর ছোট ভাই মোহন সিং এর বিয়ে। বাড়িতে বউ হয়ে আসে প্রকাশী। মূলত বাড়ির বউদের সারাদিন মুখ ঢেকে রাখতে হয়, তাই পুরুষেরা বউদের দেখে চিনতেই পারে না যে কোনটা কার বউ। সেই সমস্যার সমাধান করার জন্য বাড়ির বড় বউ এবং মেজ বউ যথাক্রমে লাল এবং নীল রঙের ওড়না বেছে নিয়েছে। অন্যদিকে ছোট বউকে হলুদ রঙের ওড়না দেওয়া হয়। মজার বিষয় হলো, এই বাড়িতে মোট 3টি কামরা। একটি কামরায় বাড়ির পুরুষেরা থাকে, অন্য কামরায় থাকে বউরা, আর একটি কামরা আছে যেটা মূলত সহবাসের জন্য প্রত্যেক ভাই সময় সুযোগে ব্যবহার করে থাকে। বিয়ে হয়ে আসার পর থেকেই ছোট বউ প্রকাশী তার দুই বাকি চা চন্দ্র এবং নমিতার সাথে বেশ সহজ সরল হয়ে যায়। ওপরের ওই সহবাসরুম ব্যবহার করার দিনগুলিও 3 ভাই মিলে নির্ধারণ করে থাকে। যাই হোক, এবার এই বাড়িতে 3 জায়ের জীবন শুরু হয়। গতানুগতিক জীবনে রাতে স্বামীকে সন্তুষ্ট করে সকালবেলায় 3 বউ মিলে মাঠের সমস্ত কাজ করে। দিন দিন বাড়িতে নতুন সদস্যর সংখ্যাও বাড়তে থাকে। তবে এতদিন কেটে গেলেও যুগের সাথে বাড়ির পুরুষদের মনোভাব পরিবর্তন হয় না। এখনো বউদের মুখ দেখানো নিষেধ আছে। বাকি সংসারের যাবতীয় কাজ থেকে শুরু করে মাঠের কাজ, এমনকি রাতে স্বামীদের পায়ে তেল দেওয়া, সবটাই আগের মতো থেকে গেছে। দেখতে দেখতে বাড়ির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে 50। কাহিনী এবার 1975 সালের এমার্জেন্সি পিরিয়ডকালে পরিবর্তিত হয়। এই গ্রামে পুরুষদের অশিক্ষার জন্য জনসংখ্যা হু হু করে বাড়ছিল, যে কারণে সরকার গ্রামের পুরুষদের নাশবন্দীকরণের উপরে নিয়ম জারি করে। তাই পুরুষেরা নিজেদের প্রজনন অক্ষম হওয়া থেকে বাঁচাতে বাড়ি থেকে এখানে সেখানে পালিয়ে বেড়াতে শুরু করেছিল। এদিকে বাড়িতে সেই সময় বউরাই সমস্ত দায়িত্ব পালন করছিল। ঠিক তখনই বাড়িতে আসে যশপাল। যশপাল ডাক্তারি পড়ার জন্য শহরে যাচ্ছিল। এই যশপালের গুরুত্ব এই মুভিতে কতটা, তা তোমরা মুভির পরবর্তীতেই জানতে পারবে। প্রকাশের ছেলে রামবীর আর্মিতে জয়েন করতে চাইছিল, তবে বিপত্তি আসছিল তার পড়াশোনার খরচায়। প্রকাশী এবং চন্দ্র তাদের ছোট ছেলেকে দিয়ে পুলিশের কাছে তাদের স্বামীদের খোঁজ দিয়ে দেয়। বিনিময়ে পুরস্কার বাবদ 150 টাকা পায়। সেই টাকা দিয়ে তারা তাদের বড় ছেলে রামবীরকে আর্মিতে পাঠিয়ে দেয়। সময় কেটে যায়। বর্তমানে প্রকাশী এবং চন্দ্রর ছেলেদের বিয়ে হয়ে গেছে। বাড়িতে এসেছে নাতি নাতনিরা। তবে জীবনের এই পর্যায়ে এসেও পুরুষদের দাপট কমেনি। প্রকাশী বরাবরই সেলাই করতে পছন্দ করত। তার অনুরোধে শেফালির স্বামী মোহন তার বড় দাদা রতন সিং এর কাছে গিয়ে জানায় শেফালি এবং বাড়ির বউরা সেলাই ফোড়নে দক্ষ। তাদের ইচ্ছা এটাকে পেশা করে কিছু টাকা উপার্জন করার। কিন্তু রতন সিং, যিনি কিনা সারাটা জীবন বউয়ের পরিশ্রমের উপরে খেয়ে বেঁচে থেকেছেন, তিনি বলেন বাড়ির বউরা দর্জির কাজ করবে, বাড়ির সম্মান কোথায় যাবে?
এই বলে চোখ রাঙিয়ে প্রকাশের শেষ জীবনে কিছু করে দেখানোর এই ইচ্ছাটুকুও গলা টিপে মেরে ফেলে। এবার রাত হলে সকলেই খেতে বসে। প্রকাশী রেগে মেগে খেতে আসে। প্রকাশী চন্দ্রকে বলে, আমি যে সারাটা দিন কাজ করি সেই টাকা তো আমার স্বামীর পকেটেই যায়। সেই টাকা নিতে যদি বাড়ির পুরুষদের সম্মানে না বাঁধে তাহলে আমি সেলাই কাজ করলেই সমস্যা। চিরকালের মতোই চন্দ্রর কাছে সমস্ত সমস্যার সমাধান থাকতো। চন্দ্র বলে, তুই বরং গ্রামের সকলের জামা সেলাই করার পরিবর্তে বাড়ির এতগুলো ছেলেমেয়ের জামা কাপড় সেলাই করার কাজ শুরু কর। এমনিতেও তাদের পোশাক অন্য জায়গা থেকে পয়সা দিয়েই কিনতে হতো, আমরা বরং সেই টাকা তোকেই দিয়ে দেব। বড় যা নমিতা প্রকাশের হাতে অ্যাডভান্সের কিছু টাকা ধরিয়ে দেয়। শুরু হয় প্রকাশের সেলাইয়ের কাজ, কিন্তু সেটাও বাড়ির পুরুষদের নজর এড়িয়ে। এইভাবে সময় কখন যেন 1975 সাল থেকে 1999 এসে পৌঁছায়। নাতি নাতনিরা এখন বড় হয়ে গেছে। প্রকাশী এবং তার দুই বাকি যাও বয়সের ভারে ভারাক্রান্ত। এতদিনে গিয়ে এই দুই বৃদ্ধা কিছুটা স্বাধীনতা পেয়েছে। এই যেমন এখন তারা পর্দা ছাড়াই থিয়েটার দেখতে পারে, আর পরিবারের কিছু কিছু কথাও ভয় ছাড়াই বলতে পারে। এবার একদিন থিয়েটার দেখাকালীন প্রকাশের নাতনি শেফালি একটি প্যান্ট এবং শার্ট পরে বাইরে বেরিয়ে আসে। পরিবারের সকলেই মেয়ের এমন পোশাক দেখে হতবাক। শেফালি জানায় তার দুই ঠাকুমা মিলে এই প্যান্ট তার জন্য সেলাই করেছে। এটা শুনে রতন সিং ভীষণ রেগে যান আর বাড়ির ভিতর থেকে সেই সেলাই মেশিন নিয়ে এসে আছাড় মারেন উঠোনে। মুহূর্তেই সেই মেশিনের সাথে সাথে প্রকাশের স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রতন সিং বলে ওঠে, মেয়ের এই পোশাক দেখে ছেলেরা শেফালিকে তুলে নিয়ে গিয়ে দুষ্কর্ম করতে দুইবারও ভাববে না। রতন তার দুই ভাইকে বলে, আহামক, তোদের দুটো হাত কি আর কাজ করছে না? পুরুষত্ব কোথায় তোদের? বউরা এমন কাজ করছে, ওদের দুই ঘা দিয়ে সোজা করতে পারিস না? কাল থেকে বউরা শুধুমাত্র মাঠে যাবে মাঠের কাজ করতে এবং ফিরে এসে সংসার সামলাবে। আর এরপরে যদি বাড়ির কোনো মেয়ে কোনো উল্টোপাল্টা পোশাক পরে তাহলে আমি এই বাড়িতে আগুন জ্বালিয়ে দেব। প্রসঙ্গত শেফালি এবং প্রকাশের ছেলেরা আধুনিকতার বিষয়টিতে স্বাচ্ছন্দ্য বোধ করলেও রতন সিংয়ের সেকেলে মনোভাব পরিবারটিকে পিছিয়ে রেখে দেয়। বয়স সেখানে শেষের দিন গোনার, সেখানেও শেফালির এবং প্রকাশের নিজের ইচ্ছায় বাঁচার কোনো অধিকার ছিল না। এদিকে কিছুদিন পরেই যশপাল বাড়িতে ফিরে আসে। সে শহরে ডাক্তারি পড়তে গিয়েছিল ঠিক কথা, কিন্তু সে ডাক্তারি না পড়ে অন্যরকম কিছু করে দেখানোর জন্য রাইফেল শুটিং শেষে দিল্লি থেকে হরিয়ানাতে ফিরে আসে। গ্রামের প্রধান রতন সিংয়ের পারমিশন না নিয়েই সে গ্রামের এক প্রান্তে রাইফেল শুটিংয়ের ময়দান প্রস্তুত করে ফেলে। সমস্ত প্রস্তুতি শেষে যশপাল রতন সিংয়ের সঙ্গে দেখা করতে আসে। রতন সিংকে যশপাল জানায়, আমাদের গ্রামে বন্দুকের অভাব নেই। গ্রামের ছেলেরা কথায় কথায় একে অপরকে শুট করে মেরে ফেলে। তাদের এই স্বভাব পরিবর্তন করার জন্য যশপাল তাদের বন্দুক শুটিং শেখাতে চায়। এতে করে গুলি চালিয়ে তাদের কাউকে প্রাণে মরতে হবে না আর কাউকে জেলও যেতে হবে না। বিনিময়ে তারা সরকারি চাকরি পাবে। আড়াল থেকে যশপালের সমস্ত কথা শুনে ফেলে মেজ বউ চন্দ্র। ডাক্তার বলে, ভাবুন তো, এই বাড়ির এক ছেলে রামপাল আর্মিতে আছে, অন্য ছেলে যদি কোনো সরকারি চাকরি পায় তাহলে আপনার বাড়ির সম্মান কোথায় গিয়ে পৌঁছাবে? এই কথা শুনে রতন সিং রাজি হয়ে যায় এবং তার নাতি শচীনকে কাল থেকেই এই ট্রেনিং এ যাওয়ার অর্ডার দেয়। ডাক্তার শেফালি এবং সীমাকেও শুটিং শেখার জন্য আসতে বললে রতন সিং বেঁকে বসেন। তিনি বলেন, আমাদের বাড়ির মেয়েরা শুটিং শিখতে চায় না, তারা সোজা যায় শ্বশুর বাড়ি। এই কথা শুনে শেফালির মতো প্রকাশেরও মুখ ছোট হয়ে যায়। রতন সিং বলে, বন্দুক পুরুষদের অহংকার, মেয়েদের অলংকার নয় যে দুই একবার পরে রেখে দেবে। চিরকাল পুরুষতান্ত্রিকতার খাঁচায় আবদ্ধ চন্দ্র এবং প্রকাশী আজও প্রতিবাদ করে কিছুই বলে উঠতে পারে না। পরের দিন গ্রামের সব ছেলেরা যশপালের শুটিং সেন্টারে গিয়ে প্রশিক্ষণ শুরু করে। তবে তারা বুলস আইতে নিশানা লাগানোর পরিবর্তে সেখানকার লাইট ফাটিয়ে দেয়, আর না হলে বেফালতু এখানে সেখানে গুলি চালায়। এক পর্যায়ে ছেলেরা ডাক্তারের হাতে বন্দুক ধরিয়ে দিয়ে বলে, ডাক্তার, আমরা এই খেলায় মজা পাচ্ছি না, তাই এই খেলা আমরা খেলবো না। প্রত্যেকেই শুটিংয়ের গম্ভীরতা না বুঝেই সেখান থেকে চলে যায়। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি চন্দ্রতোমার তার নাতনি শেফালিকে নিয়ে ডাক্তারের শুটিং সেন্টারে এসে পৌঁছায়। চন্দ্র ডাক্তারকে বলে, আমার নাতিরা পারেনি তো কি হয়েছে, আমার নাতনি শেফালি করে দেখাবে। ডাক্তার খুশি হয়ে শেফালিকে চান্স দেয়, কিন্তু শেফালি ভয়ে বুলস আয়ে মারার পরিবর্তে সেই বাল ভেঙে দেয়। নাতনিকে সাহস দিতে গিয়ে চন্দ্র বলে, এত ভয় পাওয়ার কি আছে? এই বলে চন্দ্র এক চুটকিতেই শুট করে, যেটা সোজা গিয়ে লাগে বুলস আয়ে। সারা জীবন বন্দুক না ধরেও এত নিখুঁত নিশানা দেখে ডাক্তার খুব অবাক হয়ে যায়।
ডাক্তার চন্দ্রকে বলে তোমাকে পরের দিন থেকে প্র্যাকটিসে আসতে হবে। কিন্তু বৃদ্ধা হেসে বলে আমি প্রশিক্ষণ নিয়ে কি করব, থোড়াই আমার কোনো সরকারি চাকরির প্রয়োজন। ডাক্তার বলে তুমি না এলে আমি তো শেফালিকে শেখাবো না, তোমাকে দেখেই শেফালি ইন্সপায়ার্ড হবে। শেফালি ভালো মতো জানতো তার বাবা জ্যাঠারা জানলে তাদের প্রাণে মেরে ফেলবে, তাই শেফালি শিখতে নিষেধ করে দেয়। কিন্তু চন্দ্র নাতনিকে বুঝিয়ে বলে আমার ঝাড়ু দেওয়া দেখে তুই শিখে গেছিস, আমি যখন কাপড় কাচতাম বাসন মাজতাম সেগুলো দেখেও তুই সব কাজ শিখে ফেলেছিস, তাই এটাও আয়ত্ত করে ফেলতে পারবি। তো অবশেষে চন্দ্র এবং শেফালি শুটিং শিখতে রাজি হয়ে যায়। যেতে যেতে চন্দ্র তোমার আবারও ডাক্তারকে জিজ্ঞাসা করে শুটিং কম্পিটিশন জিতলে কি শেফালি সত্যিই চাকরি পাবে? ডাক্তার বলে হ্যাঁ। তখন শেফালির চাকরি একদম নিশ্চিত। ডাক্তারের মনে জয়ের যে আগুন নিভে গিয়েছিল, চন্দ্র সেই আগুন জ্বালিয়ে দিয়ে নিজেদের ঘরের মেয়েদের ঘোমটার আড়াল থেকে বের করার প্রথম পদক্ষেপ নিয়েই ফেলে। ডাক্তারের সহকর্মী ফারুক রতন সিং এর ভয়ে তখন তটস্থ। তখন ডাক্তার ফারুককে বলে লক্ষ্য করে দেখো ফারুক, এই গ্রামে হাওয়া কিন্তু অন্য সুরে কথা বলছে, কিছু তো একটা পরিবর্তন আসতে চলেছে, লক্ষ্য করে দেখো। সেই কারণেই আজ সূর্য তার রং বদল করেছে। শুরু হয় মুভির গল্পের ভিতরের আসল গল্প। পরের দিন সকলের নজর এড়িয়ে চন্দ্র তোমার নাতনিকে নিয়ে শুটিং সেন্টারে চলে আসে। ডাক্তার তাদের শেখায় শুটিংয়ে সব থেকে বেশি প্রয়োজন হলো মনের শান্তি। হৃদয় এবং মনের ঠিক যতটা শান্তি থাকবে গুলি ততটাই সোজা নিশানায় গিয়ে লাগবে। এবার ঠিক তখনই ফারুক এসে খবর দেয় যে দলবল নিয়ে রতন সিং এই সেন্টারের দিকেই আসছে। এই কথা শুনে দুই ঠাকুমা নাতনির চোখে মুখে ঘনিয়ে আসে অশনির কালো মেঘ। কোনো প্রকারে বৃদ্ধা ভঙ্গুর হাড়কে তোয়াক্কা না করে নাতনিকে নিয়ে পাঁচিলের ওই পারে লাফ দেয়। তাই যতক্ষণে তারা চন্দ্রকে দেখতে পেত তার আগেই চন্দ্র নাতনিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে লাভ দেওয়ার কারণে চন্দ্র পায়ে ভীষণ ব্যথা পায়। বাড়ি ফিরে এসে শেফালি তার ঠাকুমার পায়ে শেক দিতে শুরু করে। কিন্তু বিপত্তি হলো চন্দ্র তো আর ট্রেনিংয়ে যেতে পারবে না, তাই সে প্রকাশীকে বিষয়টি খুলে বলে। চন্দ্র কাকির কথা শুনে সীমা তার মা প্রকাশের কাছে শুটিং শেখার জেদ করে। আর কি, চন্দ্র প্রকাশীকে অনুরোধ করে বলে সেই শুটিংয়ে যাওয়ার জন্য। পরের দিন প্রকাশী তার মেয়ে সীমাকে নিয়ে গিয়ে পৌঁছায় শুটিং সেন্টারে। সীমার টেস্ট নেয় ডাক্তার। আশ্চর্যজনক বিষয় হলো সীমার গুলিও বুলস আইতে গিয়ে লাগে। ডাক্তার জানায় এই গ্রামের মধ্যে একমাত্র চন্দ্র কাকি এবং সীমা এই দুইজনের গুলি বুলস আয়ে পার করেছে। প্রকাশ জানায় এটা আবার কোনো বড় বিষয় হলো নাকি। এই বলে ডাক্তারের পারমিশনের অপেক্ষা না করেই প্রকাশী গুলি চালায়, আর তার গুলিও প্রথমবারেই লাগে বুলসআয়ে। ডাক্তার বিস্মিত হয়ে আবারও প্রকাশীকে শুট করতে বলে, আর এইবারেও প্রকাশীর গুলি গিয়ে লাগে বুলসআয়ে। ডাক্তার অবাক হয়ে বলে আচ্ছা কাকি, আসলে বাড়িতে কি আলাদা কোনো রেসিপি খাও? প্রকাশী উত্তরে বলে গালি। আর এই গালির জবাব দিতেই প্রকাশী এবং চন্দ্র সকাল হতে না হতেই হাজির হয় ডাক্তারের কাছে। কাক ভরে এসে তারা ডাক্তারের চোখে মুখে জল ঢেলে তাকে ঘুম থেকে তুলে প্র্যাকটিস শুরু করে দেয়। নতুন উদ্যমে তাদের প্র্যাকটিস শুরু হয়, আর মুভির কাহিনীতে লাগে একটি নতুন পালক। ডাক্তার বলে এই বন্ধুকে বিশেষ কিছু জাদু নেই, জাদু আছে খেলোয়াড়ের পারদর্শিতার মধ্যে। একটি হাতে থাকে বন্দুক এবং অন্য হাত থাকবে পকেটে। কিন্তু মুশকিল হলো চন্দ্র এবং প্রকাশিত ঘাগড়া পরতো, পকেট কোথায় পাবে? ডাক্তার জানায় খেলায় তাদের প্যান্ট পরে খেলতে হবে, যেটাতে দুই বৃদ্ধা আপত্তি জানিয়ে বলে আরে ডাক্তার, কিছুক্ষণ আগেই তুমি বললে পোশাক আশাক এবং বন্দুকে কিছু বিশেষত্ব থাকে না যা থাকে খেলোয়াড়ের হাতে। পকেট ছাড়াই আমরা ঘাগড়া পরেই এই খেলা খেলবো। জোর কদমে চার নাতনি ঠাকুমার প্রশিক্ষণ শুরু হয়। সমাজকে তোয়াক্কা না করে জিতে দেখানোর ইচ্ছা এতটাই প্রবল ছিল যে রাতে যখন সকলেই ঘুমিয়ে পড়তো তারা লুকিয়ে লুকিয়ে প্র্যাকটিস চালিয়ে যেত। কখনো ক্ষেতের কাজের ফাঁকে, কখনো আবার ডাক্তারের কাছে গিয়ে তারা প্র্যাকটিস করত। ডাক্তারের শিক্ষায় এই চারজন ঘররূপী জেল ভেঙে বাইরে প্রজাপতির মতো ডানা মেলে ওড়ার সুযোগ পায়। এবার প্রকাশী এবং চন্দ্র বয়স্কদের রাইফেল শুটিং কম্পিটিশনের জন্য সিলেক্ট হয়েছে। কিন্তু তুই বৃদ্ধা বলে কম্পিটিশনে গিয়ে আমাদের কি হবে, আমরা থোড়াই কোনো সরকারি চাকরি করব। ডাক্তার বলে তোমরা যদি এইবারে এই কম্পিটিশনের জন্য না পা বাড়াও তাহলে ওই বাচ্চা মেয়ে দুটিরও ওড়ার স্বপ্ন এখানেই শেষ হয়ে যাবে।
কিন্তু মুশকিল হলো তাদের স্বামীরা তাদের বাড়ির বাইরে যেতে দেয় না। সেক্ষেত্রে গ্রামের বাইরে যাওয়ার অনুমতি হারগিজ দেবে না। কিন্তু নাতনিদের কথা চিন্তা করে তারা যে কোনো উপায়ে কম্পিটিশনে যাবে বলে রাজি হয়ে যায়। কম্পিটিশন সামনে ছিল, যে কারণে তারা মাঝরাতে বাড়ির ছাদে, কখনো আবার বাগানে, কখনো আবার ইটভাটায় রোজ কাজের মধ্যে প্র্যাকটিস জারি রাখে। এবার এইভাবেই কিছুদিন যাওয়ার পরে একদিন হঠাৎ তারা কাজ শেষে বাড়ি ফিরলে বাড়ির পুরুষেরা বাড়ির দরজা লাগিয়ে দেয় এবং অবিরাম এলোপাথারি গুলি বর্ষণ করতে শুরু করে। এক এক করে সকলেই মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক তখনই প্রকাশের ঘুম ভেঙে যায়, অর্থাৎ বাড়ির লোকেদের আতঙ্কে তাদের স্বপ্নে বিভীষিকার রূপ নিয়েছিল। এই স্বপ্ন ভাঙতেই চন্দ্রর মাথায় একটা প্ল্যান আসে। চিরকালের মতোই সে প্রকাশীকে প্ল্যান বুঝিয়ে দেয় যে আগামীকাল সকালে তাকে কি বলতে হবে। পরের দিন সকাল হতেই তিন ভাই মিলে সকালের খোশ গল্প শুরু করতেই মোহন সিং দাতাকে জানায় গতরাতে প্রকাশী তার মৃত্যুর স্বপ্ন দেখেছে। একমাত্র মাতা রানীর মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালালেই তার মৃত্যুর ভাড়া কেটে যাবে। তবে সমস্যা হলো শুধুমাত্র মেয়েরাই এই মন্দিরে যাবে, কোনো পুরুষ তাদের সঙ্গে করে গেলে হবে না। এই বাড়ির মেয়েরা ক্ষেত এবং বাড়ি ছাড়া গ্রামের অন্য কোনো প্রান্তেই যায়নি। তারা কিনা গ্রামের বাইরে যাবে, তবে রতন সিং তাদের একা একা তো বাড়ির বাইরে যেতে দেবে না। এদিকে আবার তারা না গেলে ভাই বাঁচবে না। অনেক চিন্তা ভাবনার পরে রতন সিং ঠিক করে পুরুষ না যাক, তবে বালক তো যেতেই পারে। তাই তাদের সাথে নাতি শচীনকে নিয়ে যাবার পরামর্শ দেয়। ব্যাস, আবার কি, প্রকাশী এবং চন্দ্রর প্ল্যান সাকসেসফুল হয়ে যায়। মূলত প্রকাশী এবং চন্দ্র যে সাংঘাতিক একটা কাজ করতে যাচ্ছে এটা বুঝতে পেরে বড়জা নমিতার হাত থেকে জলের গ্লাসগুলো হুড়মুড়িয়ে পড়ে যায়। বাড়ির বাকি মেয়েরা হো হো করে হেসে ওঠে। এবার পরের দিন শচীন তার দুই দিদি এবং ঠাকুমাদের নিয়ে শহরে যাওয়ার বাসে চেপে পড়ে। তবে শচীন সেই কম্পিটিশনে গেলে তো মহা মুশকিল হবে, যে কারণে ফারুক তাকে অক্ষয় কুমারের মুভি দেখানোর লোভ দেখায়। শচীন বাস থেকে নেমে তার ঠাকুমাদের জানায়, তোমরা পুজো দিয়ে এসো, আমি এখানেই মুভি দেখে তোমাদের জন্য অপেক্ষা করব। ব্যাস, এটাই তো চেয়েছিল প্রকাশী এবং চন্দ্র। যাই হোক, তারা কম্পিটিশনে গিয়ে পৌঁছায়। কিন্তু তুই বৃদ্ধাকে এমন ঘাগড়া পরে একমাথা ঘোমটা টেনে কম্পিটিশনে আসতে দেখে দর্শকরা হেসে ওঠে। কিছু চ্যাংড়া ছেলে তাদের নিয়ে ঠাট্টা করতে শুরু করে। একসময় তাদের কিছু করে দেখানোর যে উদ্যোগকে তাদের স্বামী সার্কাস বলে হেল্লিক করেছিল, আজ এই স্টেডিয়ামে সকলেই তাদের সার্কাসের জোকার ভেবে মজা নিতে শুরু করে। তো তারা দুইজনেই স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে আসে। কিন্তু ডাক্তার বলে, আজ যদি পালিয়ে যাও তাহলে আর কোনো দিনও ফিরে আসতে পারবে না। তাদের দেখে এক আর্মি অফিসারও হাসতে থাকে, যিনি কিনা পরপর 3 বছর এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন। কিন্তু তারপরেও এই দুই বৃদ্ধা ডাক্তারের কথা এবং সাহসে শক্তি সংগ্রহ করে আবারও স্টেডিয়ামে ফিরে আসে। প্রথম 2 রাউন্ড থেকেই প্রকাশী এবং চন্দ্র সকলকে ছাপিয়ে যায়। কিছুক্ষণ আগে যে স্টেডিয়ামে এই দুই বৃদ্ধাকে নিয়ে উপহাস করা হচ্ছিল, আজ তারা সকলেই সমবেত হয়ে এই দুইজনকে চিয়ার আপ করতে শুরু করে। খেলা শেষে প্রকাশী এবং চন্দ্র যথাক্রমে ফার্স্ট এবং সেকেন্ড হয়, আর ওই অফিসার থার্ড হয়। খেলা জেতার সঙ্গে সঙ্গে প্রকাশী এবং চন্দ্র সেই ব্যক্তির অহংকার মাটিতে মিশিয়ে দেয়। রিপোর্টার এসে দুই বৃদ্ধাকে তাদের বয়স জানতে চাইলে দুই বৃদ্ধা ঠিক মতো তাদের বয়স বলে উঠতে পারে না। রিপোর্টার হেসে বলে, মেয়েরা যে বয়সেই পৌঁছাক না কেন নিজেদের আসল বয়স ঠিক লুকিয়েই যায়। চন্দ্র বলে, বিষয়টা সেটা নয়, আসলে মেয়েরা সংসারের ঘানি টানতে টানতে কত বছর ঠিক নিজের জন্য বেঁচেছে সেই হিসাবটাই বলতে পারে না। এক নিমেষেই পুরো স্টেডিয়াম স্তব্ধ হয়ে যায়। এরপর তারা মাতা রানীর মন্দিরে পুজো দেয়। দুই বৃদ্ধা দেবী মায়ের নামে মিথ্যা বলে এই কম্পিটিশনে এসেছিল, আর আগামী দিনেও তাদের এই মিথ্যা কয়েকবার বলতে হবে। তাই তারা মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয়, আর অবশেষে সকলে মিলে বাড়ি ফিরে এসে সকলকে প্রসাদ দেয়। আর দুই ঠাকুমা তাদের প্রাপ্ত সেই মেডেল নাতনিদের গলায় পরিয়ে দেয় এবং বলে, আমরা এই বয়সে এসেও নিজেদের জন্য 2 পয়সাও খরচা করিনি, আমাদের সাথে বাড়ির পশুদের কোনো পার্থক্য নেই। শুনেছি তাজমহল খুব সুন্দর, কিন্তু চোখে দেখি নাই। শুনেছি উড়োজাহাজ এবং জাহাজে চড়ার মজাই আলাদা, কিন্তু কোনোদিনও অনুভব করতে পারি নাই। যা যা আমরা পাইনি সব তোমরা পাবে। চন্দ্র বলে, আমরা আজীবন নখে নেল পলিশই লাগাতে পারিনি, গোবরই শেষ হয়ে গেছে, কিন্তু তোমরা লাগাবে। আমাদের জীবন কেটে গেছে, কিন্তু তোমরা বাঁচার মতো করে বাঁচবে। পরের দিন দুই বৃদ্ধা আবারও ডাক্তারের আড্ডায় গিয়ে পৌঁছায়। ডাক্তার বলে, এটা ছিল একটা ছোট্ট কম্পিটিশন। ডাক্তার বলে যে এরপরে আরো অনেক বড় বড় কম্পিটিশনের জন্য গ্রামের বাইরে যেতে হবে। চিন্তায় পড়ে যায় দুই বৃদ্ধা, কারণ রোজ রোজ স্বামীর মৃত্যুর স্বপ্ন দেখেছে বললে বিষয়টা স্বামীদের কাছে যুক্তিসঙ্গত হবে না।
ঠিক তখনই চন্দ্রর মাথায় বরাবরের মতো একটি প্ল্যান আসে। সে বলে, এবার আমাদের বাঁচাবে বাবাজি। সেই রাতেই তারা নিজের নিজের স্বামীর কাছে বাবাজির গল্প ফাঁদে। দুই বৃদ্ধার স্বামীদের বলে, আমরা 60 বছর বয়স পার করেছি, এবার আমাদের ধর্মকর্মে মন দেওয়া উচিত। জ্ঞানে অজ্ঞানে কতই না পাপ করে ফেলেছি, এবার পূর্ণ অর্জন করতে হবে। ভারতের বিভিন্ন প্রান্তে বাবাজির যতগুলো আশ্রম আছে সব আশ্রম দর্শন করলে পূর্ণ লাভ হবে। পতিই হলো আমাদের পরমেশ্বর, তাই পতিদের পাপের বোঝা বহন করার দায়িত্ব আমরা পত্নীদের। সুতরাং এই কাজে স্বামীরা না গেলেও চলবে, স্ত্রীরা একা গেলেই হবে। ওই যে ওপরে বসে আছেন যমরাজ, তিনি কিন্তু সব হিসাব রাখছেন। দুই স্বামীর একই প্রশ্ন, বাড়ির বউরা একা কি করে যাবে? পাশেই মটকা মেরে শুয়েছিল তাদের ভাসুর রতন সিং। ঘুমন্ত চোখে তিনি বলে ওঠেন, চিন্তার কি আছে, সচিন যাবে ওদের সঙ্গে। এবার বাবাজির নাম করে দুই বৃদ্ধা দিল্লিতে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করে। তাদের দেখে তাদের নাতির বয়সী ছেলেরা প্যাক মারতে শুরু করে, কিন্তু এইবারে তারা ভয় না পেয়ে ওই চ্যাংড়া ছেলেদের উল্টে প্যাক মারে। ঠিক তখনই সেখানে কম্পিটিশনে হাজির হয় সালোয়ারের মহারানী। মহারানীর স্বামী তার ব্যাগ বহন করছে দেখে তারা বুঝতে পারে মহারানীর স্বামী তার স্ত্রীকে ভীষণ সম্মান করে, যেটা তারা তাদের জীবনে কোনো দিনই দেখেনি। স্বামী কখনো স্ত্রীর পিছনে হাঁটতে পারে, এটাও তাদের কাছে অবিশ্বাস্য ছিল। অবশেষে কম্পিটিশন শুরু হয়, আর প্রতিযোগিতার প্রথম থেকেই চন্দ্র এবং প্রকাশী এগিয়ে থাকে। সবাইকে অবাক করে চন্দ্র প্রথম স্থান এবং প্রকাশী দ্বিতীয় স্থান আর মহারানী তৃতীয় স্থান অধিকার করে। মহারানী দুই প্রতিযোগীকে অভিনন্দন জানিয়ে ফিরে যান। কম্পিটিশনের আগে যে ছেলেরা তাদের প্যাক মারছিল, সেই কম্পিটিশন শেষে তারা দুই বৃদ্ধার কাছে এসে অটোগ্রাফ চায়। দুই বৃদ্ধা লেখাপড়া কিছুই শেখেনি, যে কারণে তারা ছেলেগুলির টি শার্টে আঙুলের ছাপ দিয়ে অভিনব স্টাইলে অটোগ্রাফ দেয়। আসলে সাফল্যই হলো সমস্ত কুরুচিকর মন্তব্যের আসল জবাব। টানা 2 বছর চন্দ্র এবং প্রকাশী মেডেল না নিয়ে বাড়ি ফেরেনি। খবরের কাগজে দুই বৃদ্ধার এই মেডেল জেতার বিষয়টি ছাপানো হয়, কিন্তু বুদ্ধিমতী শেফালি এবং সীমা সেই খবরের কাগজের বান্ডিল গ্রামে পৌঁছানোর আগেই নষ্ট করে দিত, যাতে কেউ এই দুই বৃদ্ধার মেডেল জেতার বিষয়টি ভালো করে জানতে না পারে। তারা 2 বছর ধরে একসঙ্গে অনেক মেডেল জিতে নিয়ে আসে, তবে উদ্দেশ্য তো তাদের জেতা ছিল না, উদ্দেশ্য ছিল শেফালি এবং সীমার জেতার। পরের কম্পিটিশনে শেফালি এবং সীমা কম্পিটিশনে অংশগ্রহণ করে, কিন্তু এইবারে তারা দুইজনেই হেরে যায়। এটা প্রথমবার ছিল যখন তারা কোনো মেডেল ছাড়াই বাড়ি ফিরেছিল। কিন্তু চন্দ্র এবং প্রকাশীর কাছে উৎসাহ পেয়ে তারা আবারও প্র্যাকটিস শুরু করে দেয়। দিন রাত এক করে তারা কখনো ক্ষেতের মধ্যে, কখনো আবার সেন্টারে, আবার কখনো বাড়ির ছাদে প্র্যাকটিস জারি রাখে এবং 6 মাস পরে তারা আবারও বাড়ির পুরুষদের মিথ্যা বলে টুর্নামেন্টের জন্য বের হয়। আর এই অল ইন্ডিয়া শুটিং চ্যাম্পিয়নশিপে প্রথম প্রতিযোগিতার ব্যর্থতাকে তুখোড় জবাব দিয়ে শেফালি এবং সীমা যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করে। নাতনিদের এই সাফল্যে দুই ঠাকুমা গর্বে নাচতে শুরু করে দেয়। মহারানী তাদের বাড়ির এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মান দিয়ে এই দুই বৃদ্ধাকে নিমন্ত্রণ করে। এই দুই বৃদ্ধার দিন সেই ছোট থেকেই কেটে গেছে গোবর ঘাটতে ঘাটতে, কিন্তু স্বয়ং মহারানী তাদের সম্মান দিয়ে বাড়িতে এমন আপ্যায়ন করবে এটা তারা স্বপ্নেও কল্পনা করেনি। মহারানীর অ্যাচিভমেন্ট দেখে তার স্বামী তো খুবই খুশি। এটা দেখে দুই বৃদ্ধা কল্পনাও করতে পারে না যে স্বামীও এমন হয়। সারা জীবন ক্ষেতের সবুজ ফসল এবং গোবর দেখেই আর মেখেই তাদের দিন গেছে। আজ রাজার দেওয়া এই নরম রাজকীয় তোষকে শুয়েও তাদের ঘুম আসে না। তাদের চিন্তা একটাই যে তাদের এই 2 বছরের এত মেডেল পাওয়ার কীর্তিকলাপ শুনলে তাদের স্বামীরা তাদের একটা হাড়ও জোড়া রাখবে না। বাড়ি ফিরে এসে প্রকাশী এবং চন্দ্র মহারানীর দেওয়া সেই রঙিন দুটি চশমা বাড়ির বাকি বউদের পরিয়ে দিয়ে রঙিন পৃথিবীর একটি ঝলক সম্পর্কে অবগত করায়। তারা এক এক করে দেশের সমস্ত বড় শহরে অনুষ্ঠিত টুর্নামেন্ট জয় করে নিয়ে আসে, কিন্তু লাথি খাওয়ার কপাল নিয়ে যারা জন্মেছে তাদের কপালে কি সুখ বেশি দিন সয়? এবার তারা যখন এতদিনের মেডেলগুলো প্রাণ ভরে দেখছিল, ঠিক তখনই সেখানে চলে আসে চন্দ্রর ছেলে বিনোদ। বিনোদ পরিষ্কার জানিয়ে দেয় যে সে তার জ্যাঠা রতন সিংকে সবকিছু জানিয়ে দেবে, কিন্তু তখনই চন্দ্র তার ছেলেকে প্রাণে মারার হুমকি দিলে বেচারা সব কথা গিলে নিয়ে শুয়ে পড়ে। এদিকে 2 দিন পরে দুই বৃদ্ধার সাফল্যের খবর খবরের কাগজে ছাপা হয়, আর সেই পেপার রতন সিংয়ের হাতে পড়লে চুপিসারে সেই পেপারে শেফালি আগুন লাগিয়ে দেয়। এবার পরের দিন দুই বৃদ্ধা খেতে ফসল কাটতে গেলে ডাক্তার জানায় শেফালি এবং সীমা ইন্টারন্যাশনাল রাইফেল শুটিং এর জন্য সিলেক্টেড হয়েছে।
যে কারণে তাদের ট্রেনিং এর পরে ৪৫ দিন ক্যাম্পে থাকতে হবে। আর এই কম্পিটিশনে জয়ী হলেই সীমা এবং শেফালির চাকরি একেবারে পাকা। কিন্তু এই ৪৫ দিনের ট্রেনিং এ না গেলে এতদিনের মেহনত চলে যাবে। তবে এইবার বিষয়টা এই দুইজনের কাছে আরো কঠিন হয়ে দাঁড়ায়। রতন সিংকে ম্যানেজ করার আরো এক অভিনব ফন্দি আয়ত্ত করে তারা। সকলেই একটি করে মেডেল গলায় পরে রতন সিংয়ের সামনে আসে। ৪ বছর ধরে লড়াইটা চলছিল আড়ালে, কিন্তু আজ আর কোনো উপায় নেই। তবে রতন সিং তার পুরনো দিমাগ পরিবর্তন না করে সমস্ত মেডেলগুলো গোবরে ফেলে দেয় এবং শেফালি ও সীমাকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দেয়। অমনি মোহন এবং জয়ন দাদার সাথে তাল মিলিয়ে বীরত্বের প্রদর্শন করতে চলে আসে। সঙ্গে সঙ্গে রতন শচীনকে কষিয়ে একটা থাপ্পড় মারে। প্রকাশী এবং চন্দ্র বলে এই কম্পিটিশন জিতে গেলে বাড়ির মেয়েরা সরকারি চাকরি পাবে। কিন্তু এই কথায় রতন সিং রেগে গিয়ে সেই মেডেল পায়ে মারিয়ে ছুটে যায় ডাক্তারের কাছে। ঠিক তখনই বাড়িতে ফিরে আসে তাদের বাড়ির বড় ছেলে রামবীর। ডাক্তার তার ডাক্তারি পড়াশোনা ছেড়ে এই অন্ধকার গ্রামে আলো জ্বালাতে যে নতুন উদ্যোগ নিয়ে এসেছিল, রতন সিং তাতে আগুন ধরিয়ে দেয়। ডাক্তারের এত বছরের ত্যাগ, ভালোবাসা এবং সাধনার ফসল রতন সিং তার ভাইরা এক রাতেই শেষ করে দেয়। পরাজিত সৈনিকের মতো ধ্বংসস্তূপের সামনে সারা রাত নিদ্রাহীন অবস্থায় কাটিয়ে দেয় ডাক্তারের রাইফেল শুটিং এর আগুন নিভে গেলেও রতন সিং এর ইগোর আগুন তখনও ধিক ধিক করে জ্বলছিল। আগের দিন ফেলে দেওয়া সেই গোল্ড সিলভার মেডেলগুলো সযত্নে তুলে এনেছিল শচীন। আর এই মূল্যবান মেডেলগুলোর সম্মানের জন্য বাড়ির বড় ছেলে, যে কিনা আর্মিতে চাকরি করত, সেই রামবীর প্রতিবাদ করে গর্জে ওঠে। কিন্তু রতন সিং ছেলেকে বলে, তোমার আর্মির নিয়ম বাইরে রেখে এসো, এই বাড়ি আমার নিয়মে চলে। এই গ্রামের মেয়েরা কোনোদিনও গ্রামের বাইরে পা রাখেনি, আর কোনোদিনও তাদের আমি পা রাখতেও দেব না। রেগে গিয়ে রামবীর বলে, বেশ, তবে এই সিদ্ধান্ত পঞ্চায়েতেই নেওয়া হবে। পঞ্চায়েত সভা ডাকা হয়, যেখানে মোহন সিং এবং জয়ন সিং পরিষ্কার করে জানিয়ে দেয় তাদের স্ত্রীরা এবং নাতনিরা বাড়ির বাইরে গেলে তারা তাদের জ্বালিয়ে রেখে দেবে। ঠিক তখনই প্রকাশী রেগে গিয়ে বলে, সারাটা জীবন কেটে গেছে গোবর ঘেটে এবং খেতি করে। সব কামাইয়ের পয়সা স্বামীদের হাতে তুলে দিতে হয়, আর ওনারা সারাদিন হুক্কা খেতে খেতেই কাটিয়ে দেন। বাচ্চা জন্ম দেওয়া ছাড়া ওদের আর অন্য কোনো কাজও নেই। চন্দ্র বলে, গ্রামের বাইরে সমস্ত জগৎ তোমাদের কি নামে জানো? তারা তোমাদের চন্দ্র এবং প্রকাশের স্বামীর পরিচয় চেনে। চন্দ্র একটি প্ল্যান খাটিয়ে বলে ওঠে, শেফালি এবং সীমা হয়েছে তাদের বাপেদের মতো। ওরা খেলার কি বুঝে যে খেলতে যাবে? ওরা তো ওর বাবা দাদুদের মতোই নিকম্মা, তাই খেলতে যাব আমরা। ব্যাস, পুরুষদের মন গলে যায় আর তারা বলে ওঠে, খেলতে যদি কেউ যায় তাহলে তোমরা নও, যাবে শেফালি এবং সীমা। আর দুনিয়াকে দেখিয়ে দেবে যে ওরা ওদের মায়েদের মতো নয়, বরং বাবার মতো বীর। আর আসলে এটাই চেয়েছিল প্রকাশী এবং চন্দ্র। এবার ট্রেনিং এ যাওয়ার সময় হয়ে আসে। চন্দ্র এবং প্রকাশী নাতনিদের বোঝায় এটাই প্রথম আর এটাই শেষ সুযোগ। এই সুযোগ হাতছাড়া হলে জীবনেও আর কোনোদিন সুযোগ পাবে না। তোমাদের জিতে আনা একটি মেডেল গ্রামের মেয়েদের পা থেকে পরাধীনতার শিকল খুলে দেবে। যাওয়ার আগে মেয়েরা দেবী মায়ের আরতি করার পরিবর্তে মা এবং ঠাকুমাকে আরতি করে, কারণ আসলে তারাই তাদের আসল শক্তি ছিল। জীবনেই প্রথমবার তারা তাদের ঠাকুমা এবং মাকে ছাড়াই গ্রামের বাইরে যাচ্ছিল। অন্য বাচ্চাদের মতো তাদেরও সমান সুযোগ সুবিধা দেওয়া হয়, আর জোর কদমে তাদের প্র্যাকটিস শুরু হয়ে যায়। এদিকে সালোয়ারের মহারানী ডাক্তারকে তার স্বপ্নের স্টেডিয়াম তৈরি করার জন্য ডোনেশন দেন। অন্যদিকে ক্যাম্প থেকে জানানো হয় যে চ্যাম্পিয়নশিপের জন্য সীমা সিলেক্ট হয়েছে। সে চ্যাম্পিয়ন হলেই তার সরকারি চাকরি পাকা। এদিকে ডাক্তারের স্টেডিয়ামের উদ্বোধনের দিন এসে হাজির হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে ফিতে কাটেন রতন সিং। ফিতে কাটার পরে ডাক্তার রতনকে সেই প্রথম গুলিটা চালাতে বলে। রতন গুলি চালায়, তবে তার গুলি কোথায় গিয়ে লাগে সেটা সে নিজেও বুঝতে পারে না। আর সকলের সামনে যে সে কত বড় অপদার্থ সেই পরিচয় সে নিজেই দিয়ে দেয়। পুরো স্টেডিয়াম তাকে প্যাক মারতে শুরু করে, আর সকল অডিয়েন্স চন্দ্র এবং প্রকাশীকে শুটিং করার জন্য আবেদন শুরু করে। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় সেই রতন সিং। কিন্তু সকলের চোখ রাঙানি এড়িয়ে চন্দ্র এবং প্রকাশী প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা চলাকালীন ফারুকের কাছে ফোন আসে এবং তারা জানতে পারে শেফালি চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পড়েছে। এই ঘটনায় বাকরুদ্ধ হয়ে এই দুই বৃদ্ধা দুমড়ে মুচড়ে ভেঙে যায়। তারা কম্পিটিশনে অংশগ্রহণ না করে বেরিয়ে চলে আসে। আর এই ব্যর্থতায় রতন সিং এবং তার ভাইরা আনন্দে মেতে ওঠে।
এই জায়গায় এত বছর পরে প্রথমবার সকলের সামনে ঘোমটা তুলে স্বামীর সামনে এসে দাঁড়ায় রতন সিংয়ের স্ত্রী নমিতা। সে বলে ওঠে ওরা হেরেছে শেফালির হারের কথা শুনে, একটু তো লজ্জা আনো। এই বলে সে রতন সিংকে উচিত শিক্ষা দিয়ে চলে যায়। এই ঘটনার 1 বছর পরে ইংল্যান্ডের শুটিং কম্পিটিশনে প্রথম ভারতীয় মহিলা হিসেবে জয়ী হয়ে বাড়ি ফিরে আসে সীমা। চারিদিকে মিডিয়া রিপোর্টাররা, সাধারণ মানুষরা যখন সীমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে, তখন সীমার বাবা বলে, আমি তো ছোট থেকেই আমার মেয়েকে শুটিংয়ের প্রশিক্ষণ দিয়ে আসছি। অন্যদিকে রতন সিং প্রথমবার সীমাকে সযত্নে বাড়ির ভিতরে নিয়ে আসে। সীমা প্রকাশের কাছে এসে বলে তাজমহল সে দেখেছে, সে কি অসম্ভব সুন্দর দৃশ্য। এরোপ্লেনে চড়তে তার ভয় করেছিল। সমুদ্রের জল নোনতা। বোম্বাইয়ের জুহু বিচ সে দেখেনি, কিন্তু ব্রিটেনের বিচ সে দেখেছে। সেখানে মানুষরা নিজেদের ইচ্ছায় পোশাক ছাড়াই ঘুরে বেড়ায়। তার মা যে কোনোদিনও আঙুলে গোবর ছাড়া আর কিছুই পরেনি, সে বিদেশ থেকে আনা দামি নেল পলিশ তার মায়ের হাতে লাগিয়ে দেয়, আর তারপরে জিতে আনা রূপোর মেডেল জেঠিমার গলায় পরিয়ে দেয়। সীমা শপথ করে যে পরের বার সে গোল্ড জিতে আনবেই। বাইরে এসে সকল মেয়েরা আনন্দে নেচে ওঠে, আর থাকতে না পেরে রতন সিং এবং তার ভাইরাও নাচতে শুরু করে। প্রকাশের ছেলে বলে শরীর বুড়ো হয়, কিন্তু মন কখনো বুড়ো হয় না। আর এখানেই আসল 2 চরিত্র প্রকাশী তোমার এবং চন্দ্র তোমারকেও আনা হয়, এবং এই সুন্দর দৃশ্য দিয়েই এই মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। আমি আশা করছি এই অসাধারণ মুভির কাহিনী তোমাদের ভালো লেগেছে। পরের দিন আবারও আসছি একটি ইউনিক মুভির কাহিনী নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।